প্রথম আলো, প্রথম আলো। ৮০ ঊর্ধ্ব আবু ইউসুফ প্রায় ৬২ বছর রয়েছেন সংবাদপত্র বিক্রির পেশায়। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই বাসা থেকে বেরিয়ে পড়েন পত্রিকা বিপণী বিতানের উদ্দেশ্যে। পত্রিকা সংগ্রহ করে দেশ দেশান্তরের খবর পৌঁছে দেন গ্রাহকের বাসা অফিসে। আপনার দেশ স্বাধীনের পরও জমজমাট বেশি হয়েছে। দেশ স্বাধীনের এই আজকে অনলাইন চালু হয়েছে পর্যন্ত আমাদের এটা বসে গেছে। এখনও আমাদের জীবনযাপন এত ভালো যাচ্ছে না। সারা বাংলাদেশে এখন পত্রিকার ব্যবসা চলে তো ছোঁয়া না, দশানি বন্ধ হয়ে গেছে। আবু ইউসুফের মতো আরও অনেক হকার এভাবেই পত্রিকা পৌঁছে দেন পাঠকের দ্বারে দ্বারে। তাদের একমাত্র আয় পত্রিকা বিক্রি থেকে উপার্জিত অর্থ। আমাদের পরিবারটা এখন চলতে অনেক কষ্ট হচ্ছে, যেহেতু সুতরাং এখন আমাদের ব্যবসা বাণিজ্য নাই আগের তুলনা। আগে 200, 300, 400 পেপার বিক্রি করতাম, এখন বর্তমানে 200 পেপার বিক্রি করতে কষ্ট হচ্ছে। এটা দিয়ে এখন চলা কোনো রকমে সম্ভব হচ্ছে না। কিছু একটা আবার খোঁজ করি বিকেলবেলা, কিছু একটা করি যে কোনো রকম সংসার চলতেছে। গভীর রাত থেকে সারাদিনের পরিশ্রমের ফল আসে একজন হকারের জন্য সর্বসাকুল্যে 200 থেকে 300 টাকা। যেদিন ভালো চলে সেদিন 300 টাকা হয়, কিন্তু এই আয়েরও কোনো নিরাপত্তা নেই। আমি আগে 350 বিক্রি করতাম সকালবেলা থেকে, এখন আমার 180 এরকম যায়। কারো 70 পিস এরকম, তো কেউ তো কেউ চলতে পারে না। তো এই হিসাবে আবার যারা চলে গেছে, আমরা বয়স্করা রয়ে গেছি, এই 205 জন থেকে আমি আরও উল্টা যেগুলো এরা 20 খান 25 খান করে রাখি আমাদেরকে দিয়ে গেছে। এই হিসাবে আমি এখন বর্তমানে 250-র মতন বিক্রি করি। কাগজের পত্রিকার গ্রাহক সংকটের কারণে এখন দুর্বিষহ জীবনের ঘানি টানছেন তারা। এমনকি সামান্য এই আয়ের নিমিত্তে বিপন্ন কারো কারো পুরো জীবনটাই। দিন যায়, বছর যায়, কিন্তু তাদের দুঃখ রয়ে যায়। বিভিন্ন উৎসব পার্বণে পত্রিকার মালিক বা সরকারের পক্ষ থেকে তাদের জন্য থাকে না কোনো বরাদ্দ। আমার আয়ের ব্যয়ের কোনো হিসাব আমরা মিলে পাচ্ছি না। একটা ফ্যামিলি নিয়ে শহরের বাড়িতে চলতে গেলে যে হিসাবটা আমরা মাস শেষে হিসাব করতে গেলে দেখা যায় আমরা দেনা করতে হচ্ছে। আগে যে আমাদের ইনকামটা ছিল, ওই ইনকাম আমরা আনন্দের সাথে মোটামুটি ফ্যামিলি নিয়ে চলতে পারছি। তারা বর্তমানে যে ব্যবসা করতেছে, এই ব্যবসা নিয়ে, এই পত্রিকার ব্যবসা নিয়ে তারা ফ্যামিলি নিয়ে বা ছেলেবেলে লেখাপড়া নিয়ে তারা চলার কোনো উপায় তাদের দেখা যাচ্ছে না। যে কোনো পাশাপাশি পত্রিকার পাশাপাশি অন্য একটা জব করতে হয়। হকাররা বলছেন পাঠক চায়ের কাপে চুমুক দিতে দিতে আনন্দ বেদনায় কাতর হন। তবে কখনো কেউ খোঁজ রাখে না এই খবর পৌঁছে দেয়া হকারদের জীবনের গড়পড়তার খবর। তারা সবসময় রয়ে যান খবরের অন্তরালে। পেশা অনেক বদল হয়ে গেছে। এখানে আপনি দেখেন পত্রিকা জগৎ সারি ইউরোপে বা মিডিল ইস্টে অনেক লোক চলে গেছে, আমাদের এই জগৎ সারি এখন তো কয়েকজন মানুষ রয়ে গেছে। 2-4 বছরের মধ্যে আরও আমার মনে হচ্ছে এখানে 1/3 লোক চলে যাবে। হকার ইউনিয়ন সমিতি বলছে অনেক জায়গায় স্টল উচ্ছেদের ফলে হকাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, পত্রিকা বিক্রি কমে গেছে। পেশা পরিবর্তন করছেন হকাররা, এতে দৈনিক পত্রিকাগুলোরও ক্ষতি হচ্ছে। একটা হকার মারা গেলে তৎক্ষণিক সমিতি 20,000 টাকা তার পরিবারে দেয় দাফন কাপড়ের জন্য। ওর দাফন কাপড়ের জন্য 20,000 টাকা দেয়। আবার ইউনিয়ন আছে, ইউনিয়নে দেয় 15,000 টাকা। সংগঠন পায় হকারের, আর বাইরে তো কোনো পত্রিকা তো পাওয়া যায় না, কোনো আর কারো তো পাওয়া যায় না। এখন সংসার চালাতে অনেক কষ্ট খাচ্ছে, মানে এত হিমশিম খাচ্ছে। মানে বাংলাদেশের ভিতরে একটা ডিপার্টমেন্ট পত্রিকা ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টের সবচেয়ে কষ্ট করে হলো পত্রিকার হকার। হকাররা বলছেন এখনও সুদিনের আশায় এই পেশা আঁকড়ে ধরে আছেন তারা। Breaking news. Monica Lewinsky is pregnant by Trump. প্যারিসের লাতিন কোয়ার্টার, হাতে একতারা কাগজ নিয়ে অপেক্ষা করছেন এক বৃদ্ধ। মানুষ দেখলেই চেঁচাচ্ছেন ব্রেকিং নিউজ বলে। ব্যস্ত রেস্তোরাঁ বা ক্যাফের সামনে প্রায়ই দেখা যায় পত্রিকা হাতে এ ভদ্রলোককে। যুগ বদলের সাথে সাথে জনপ্রিয়তা হারিয়েছে ছাপা পত্রিকা। ডিজিটাল মাধ্যমে খবর পড়তেই অভ্যস্ত এখনকার মানুষ, তাই ধীরে ধীরে পেশা পাল্টে অন্য পেশায় চলে গিয়েছে পত্রিকার হকার। প্যারিস তথা পুরো ফ্রান্সে পত্রিকার সর্বশেষ হকার আলী আকবর, সম্ভবত গোটা ইউরোপেও। প্যারিসের ক্যাফেগুলোতে ঘুরে ঘুরে পত্রিকা ফেরি করেন আকবর। এক এক দিনে বিক্রি হয় 20 থেকে 30 কপি লে মোদ পত্রিকা।
পত্রিকার অর্ধেক মূল্য নিজের কাছেই রাখেন তিনি। তবে অবিকৃত কাগজ ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। অথচ ইন্টারনেট আসার আগে প্রতি বিকেলে 1 ঘন্টাতেই কমসে কম 80 কপি বিক্রি করে ফেলতেন তিনি। Là, j'en vends pas beaucoup de journaux, je vends une vingtaine de mondes en 8 heures. Hein. Il faut au moins 8 heures pour vendre 20 mondes. Et c'est ça aujourd'hui parce que c'est à cause du numérique. Comme tout est digital maintenant. Les gens, ils achètent très peu les journaux. Les jeunes, surtout les jeunes, ils n'achètent pas. Mais j'ai encore quelques clients, quelques habitués qui m'achètent encore le monde. ফরাসি সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে দেশটির জাতীয় সম্মাননা অর্ডার অব মেরিট পেতে যাচ্ছেন আকবর। অক্টোবর মাসেই এই পদকটি তার হাতে তুলে দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। মজার ব্যাপার, প্রেসিডেন্ট মাখো নিজেও ছাত্রজীবনে আকবরের কাছ থেকে এই পত্রিকা কিনতেন। আলী আকবরের জন্ম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। 60-এর দশকের শেষে ইউরোপে আসেন তিনি। প্রথমে কাজ নেন একটি ক্রুজ শিপে, তারপর 1972 সালে ফ্রান্সে এসে থিত হন। পরের বছর থেকে শুরু করেন সংবাদপত্র বিক্রি। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে সংবাদপত্রের হকারি করছেন তিনি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। J'adore les enfants. Ah, ça y est, il y en a qui cachent. স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক, সাংবাদিকতা জগতের পথিকৃৎ এম এ মালেক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে এবার 21শে পদকের জন্য মনোনীত হয়েছেন তিনি। তাকে সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক একজন নিভৃতিচারী সমাজসেবী। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে তিনি নীরবে সহযোগিতা করে যান, যে খবর কখনোই পত্রিকায় প্রকাশিত হয় না। এছাড়া শিক্ষার্থীদের প্রতিও তিনি সবসময়ই উদার। তার শিক্ষাবৃত্তি নিয়ে অনেকেই সফলতার উচ্চ শিখরে আরোহণ করেছেন, যে কথা সবসময় অপ্রকাশিতই থেকে যায়। ঠিক সেভাবে সাংবাদিকতা জগতেও তার দীপ্ত পদচারণা বেশ কয়েক যুগ ধরেই। তার সুনিপুণ সম্পাদনায় দৈনিক আজাদী পত্রিকাকে তিনি চট্টগ্রামের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার নিষ্ঠা, একাগ্রতা ও কর্মদক্ষতায় দৈনিক আজাদী চট্টগ্রামবাসীর দাবি আদায়ের হাতিয়ার হিসেবে কাজ করছে। আর এসবের পিছনের কারিগরটি হল দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। করোনাকালেও যিনি থেমে থাকেননি। করোনা মহামারীর ভয়ে সবাই যখন পিছু হটেছিল, তখন তিনি প্রতিদিন পত্রিকা প্রকাশিত করে মানুষের ঘরে ঘরে সংবাদ পৌঁছে দিয়েছেন। আজাদী পত্রিকায় প্রতিদিন বিজ্ঞাপন প্রকাশ এবং প্রচারপত্র বিলির মাধ্যমে নগরবাসীকে করোনা থেকে রক্ষায় সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন তিনি। 1960 সালের 5 সেপ্টেম্বর প্রথম প্রকাশিত হয় আজাদী। 1971 সালে 9 মাস স্বাধীনতা যুদ্ধ শেষে 16 ডিসেম্বর বিজয়ের পরদিন 17 ডিসেম্বর প্রকাশিত হয় দৈনিক আজাদী। স্বাধীন বাংলাদেশের আজাদী প্রথম দৈনিক হিসেবে প্রকাশিত হয়েছিল। এর আগে 1962 সালে আজাদী প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মারা গেলে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তারই জামাতা অধ্যাপক মোহাম্মদ খালেদ। তখন ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের 21 বছর বয়সী পুত্র এম এ মালেক ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক। সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের মৃত্যুর পর 2003 সাল থেকে দৈনিক আজাদীর দায়িত্বে আছেন এম এ মালেক। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে নানাভাবে জড়িয়ে থাকা দৈনিক আজাদী দেশসেরা আঞ্চলিক পত্রিকা হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল পুরস্কারেও ভূষিত হয়েছিল।
প্রথম আলো, প্রথম আলো। সূর্যের আলো ফোটার আগেই আলোর বার্তা নিয়ে ছুটছে হকার। পাঠকের হাতে খবরের নতুন কাগজ পৌঁছে দিতে তার এই ছুটে চলা। ঘুম ভাঙার আগেই যে পত্রিকাটি পাঠকের দরজায় উপস্থিত, সেটি তৈরি হতে কত কাঠখড় পোড়াতে হয় তা কি জানে পাঠক? নিউজ রুমের কাজ শেষে মেকআপ রুমে ড্রেসিং, তারপর ছাপাখানায় প্লেট তৈরি, প্লেটে ড্রেসিং বসানোর পর সেলোফোন এক্সপোজার প্রিন্ট, অতঃপর প্লেটগুলো ওয়াশ করে মেশিনে বসানোর পরেই শুরু হয় ছাপার কাজ। এভাবেই মানভেদে দেশের প্রথম শ্রেণীর পত্রিকাগুলোর মেশিনে ঘণ্টায় সর্বোচ্চ ৬০,০০০ কপি ছাপানো হয়। এরপর প্যাকেজিং শেষে পত্রিকাগুলো পরিবহনের মাধ্যমে পাঠানো হয় হকার্স সমিতিতে। তারপর শুরু হয় হকারদের কর্মযজ্ঞ। ষাটোর্ধ্ব নুরুল আমিন প্রায় ৪০ বছর ধরে পত্রিকা হকারের কাজ করে আসছেন। আগে এই কাজেই ভরপুর সংসার চললেও এখন যেন থমকে গেছে সব। আমার তখন স্কুল জীবন আর কি, কারণ আমার বড় ভাই চাকরি হয়ে গেছে, এখন সংসারের ভিতরে আমি একা পড়ে গেছি। চিন্তা করলাম যে এখন যে কোনো একটা কাজ করতে হয়। এমনই ছোট ছিলাম, মানে মহাজনে সহজে নিতে চায় না, বলে যে তুমি পারবা না, কিন্তু আমি বলছি যে পারবো না। তো ৫০ টাকা বেতনে চাকরি নিলাম। পত্রিকা বিক্রি ব্যাপকভাবে কমে যাওয়ায় হতাশ আগামী দিনের পথ চলা নিয়ে। করোনার যে প্রকট পড়ছে পেপারের উপরে, এখন হিমশিম খাইতে হচ্ছে। হকাররা যেই পরিস্থিতি হয়েছে, সরকারের কাছে অনুরোধ যে হকাররা যেন আসলে সামনে যেন ঠিকমতো চলতে পারে, কারণ সবারই রুজি রোজগার এইটার ভিতরে। কারণ যে হারে কমে যেতেছে পত্রিকা, কারণ তো দেখা যাচ্ছে কোনো এক সময় দেখা যায় মানুষের পত্রিকাই চিনবে না। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি বলছে, মাত্র ২ বছরের ব্যবধানে পত্রিকার সার্কুলেশন ৩ ভাগের ১ ভাগে নেমেছে। এই বাস্তবতায় হকারদের সংখ্যাও নেমেছে অর্ধেকের নিচে। অনলাইন পত্রিকার দাপট ও করোনার ধকল পত্রিকা বিক্রি ও হকারদের সংখ্যা কমার কারণ বলে মনে করছে তারা। এখন যদি হকারদেরকে ধরে রাখতে হয়, আমাদের সরকারি পৃষ্ঠপোষক দরকার, নবাবের পৃষ্ঠপোষক দরকার। একটি পত্রিকা যখন বের করে, তারা একটা পত্রিকার পিছনে কোটি কোটি টাকা তারা ভর্তুকি দেয়, কিন্তু হকারদের জন্য তারা ৫ লাখ টাকা ২ লাখ টাকা ভর্তুকি দিতে তারা কেন যেন একটু পিছিয়ে পড়ে। আমার হকারদের চাহিদা কিন্তু খুব বেশি না। একটা হকার যদি ১,০০০ টাকা পায়, তার কাছে কিন্তু একটা বিশাল ব্যাপার, কিন্তু সেই জায়গাটাও আমরা করতে পারিনি। আমাদের পুরো ঢাকা শহরে কমপক্ষে ১ থেকে ১৫০টি যদি সংবাদপত্র বই বিতান দেওয়া হয় এবং প্রত্যেকটি মেট্রো রেলের ২টো করে দোকানও দেওয়া হয়, তাহলে এই সংবাদ শিল্প কিছুটা বেঁচে থাকবে অনেক দিন। যদি পত্রিকার মালিক নবাবরা যদি আমাকে 40% কমিশনটা না করে দিত, আমার এখন সংবাদপত্র এই শিল্প আমাদের এই ঢাকা শহরের বিক্রয় আমরা কোনোভাবে পারতাম না, আমরা মুক্ত করে পড়তাম। একজন হকার ১০ টাকার একটি পত্রিকা বিক্রি করে পান ৩.৫ টাকা। একে তো পত্রিকার সার্কুলেশন কম হওয়ায় বিক্রি কমে গেছে, অন্যদিকে অনলাইন পত্রিকার জনপ্রিয়তা বাড়ায় হাতের মুঠোয় বন্দি হকারদের রোজগার। ১৯৬২ সন থেকে আমি পত্রিকায় ব্যবসা করি। দৈনিক পাকিস্তান, মর্নিং নিউজ, বাংলাদেশ অবজারভার, তারপরে পূর্বদেশ, ইত্তেফাক, আজাদ। আমি এই পত্রিকা ব্যবসা করি, অনেক কিছু করি, কিন্তু ইদারিং করোনার পর থেকে আমাদের ব্যবসাটা খারাপ হয়ে গেছে এবং আমাদের চলতে অনেক কষ্ট। এই কাজ করতে যাই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছি। আমি বাঁচবো এটা কয়নি, কেউ বলেনি, যা হোক এই সবার সহযোগিতায় আমার মালিকের আমি মোটামুটি এখন কাজ করতে পারতেছি। পাঠক ৫ কিংবা ১০ টাকা খরচ করেই দেশ বিদেশের সব খবর ঘরে পেয়ে যান নিমিষেই, কিন্তু মাসভর পত্রিকা বিলি করার কমিশন দিয়ে একজন হকার কি পারেন তার পরিবারের প্রাথমিক চাহিদাটুকু পূরণ করতে? এদিকে বয়সের ভারে দুর্বল হয়ে পড়া হকারদের নেই পেশা বদলের সুযোগটাও।
44 বছর পত্রিকার লাইনে আছে। এটাতে আগে যা ইনকাম ছিল মোটামুটি সংসার চলে যেত। একদিক দিয়ে ইন্টারনেট হয়ে গেছে, সারা পৃথিবী এখন হাতের মুঠো। আমি যখন আসি তখন একটা পত্রিকা 50 পয়সা ছিল। আমাদের একটা পত্রিকাতে আপনার 16 পয়সা লাভ হতো তখন। আর এখন একটা পত্রিকাতে আপনার 3.5 টাকা লাভ হয়, কিন্তু তারপরেও আমরা কুলাতে পারতেছি না। উৎসবে আমাদেরকে আপনার কোনো কোম্পানি বা কোনো কে দেয় না। বিশেষ কোন দুর্বলতার কারণে চট্টগ্রাম কোন সরকারের কাছে ওইভাবে দায়বদ্ধ, চট্টগ্রামের কাছে দায়বদ্ধ। কারণ চট্টগ্রাম দিচ্ছে, সেই দেওয়ার পরিবর্তে চট্টগ্রাম চায়, সেটা যে কোনো সরকারের জন্য প্রযোজ্য আমি মনে করি। চট্টগ্রামের সাম্প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর করেছেন এবং চট্টগ্রামের কয়েকটি প্রকল্প, তৃতীয় কর্ণফুলী সেতু সহ। চলে গেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ভোরে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দেশ ও জাতির যে ক্ষতি হলো তা পূরণ হবার নয় বলেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। স্বাধীনতা উত্তর বাংলাদেশে চট্টগ্রামের যে কজন তারকা রাজনীতিবিদ দেশ জুড়ে খ্যাতি লাভ করেছিলেন তাদের অন্যতম আব্দুল্লাহ নোমান। তার জন্ম 1943 সালের 2 ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজানের গহিরায়। চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বড় ভাই আব্দুল্লাহ হারুনের হাত ধরেই ছাত্র রাজনীতিতে তার আগমন। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে আসেন আব্দুল্লাহ নোমান। তিনি মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন শেষে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি। 1970-এ তিনি ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং চট্টগ্রাম অঞ্চলে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ শেষে ন্যাপ ভাসানীর রাজনীতিতেই সক্রিয় থাকেন নোমান। জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করলে 81 সালে যোগ দেন বিএনপিতে। আব্দুল্লাহ নোমান শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে সর্বশেষ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ নোমান 1991 সালে চট্টগ্রাম 9 আসন থেকে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দেন। তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 2001 সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগে মঙ্গলবার ভোরে ধানমন্ডির নিজ বাসায় ইন্তেকাল করলেও দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে। সেখানে ডাক্তার জানান হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তার মরদেহ দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মৃত্যুতে দল এবং দেশ একজন অভিভাবক তুল্য রাজনীতিবিদকে হারালো। তাকে আমি শুধু একজন দলীয় নেতা হিসেবে আমি চিহ্নিত করতে চাই না। তিনি জাতীয় নেতা ছিলেন এবং তিনি চট্টগ্রামের মানুষের একেবারে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতি আব্দুল্লাহ আল নোমানের অভাব বোধ করবে বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। চট্টগ্রামের যে ডেইরি খাতের বিকাশে উনি ভূমিকা রেখেছেন, এগুলো তো হচ্ছে ওনার শুনলি কিছু, বাট রাজনৈতিক কর্মী হিসাবে উনি একটু আদর্শিক জায়গা থেকে ভূমিকা রেখেছিলেন। এই যে ট্রানজিশন পিরিয়ড, আমরা একটা দানবকে সরানোর পর যে পরিস্থিতি হয়েছে, এখন সামনে কি হবে আমাদের গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাদের হারিয়ে আমরা
দুর্বল হচ্ছি। তাদের অন্যতম আব্দুল্লাহ আল নোমান, তার অভাব বাংলাদেশের রাজনীতি, চট্টগ্রামের রাজনীতি, এমনকি শ্রমিক আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি। সবসময় হয়তো প্রাপ্য মর্যাদা দিতে পারি নাই, সে লজ্জা থাকবে আমাদের। রাজনীতিবিদ পিতার যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে মহান আল্লাহর দরবারে তার জন্য সবার দোয়া চান তার পুত্র। আমি সৌভাগ্যক্রমে তার সন্তান, সৌভাগ্যক্রমে সন্তান, কিন্তু তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জাতির জন্য